স্যার আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? ভালো? ইনশাল্লাহ তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আবারও অনেকদিন পর একটি ইম্পর্টেন্ট টপিকস, গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে তোমাদের সামনে আসা। অনেকেই প্রশ্ন করছে স্যার এই বিষয়টি একটু একটা ভিডিও দেন। তো ভিডিওটি আসলে তোমরা আমাদের সেকেন্ড পেপারে তৃতীয় অধ্যায় পরিমাণগত রসায়নের আমরা বলছি এখানে মলারিটি আলোচনা রয়েছে, মোলালিটি রয়েছে, নর্মালিটি রয়েছে, আরও বিশেষ করে যেটি খুবই ইম্পর্টেন্ট তুল্য সংখ্যা আলোচনা রয়েছে। এই তুল্য সংখ্যা আমরা অনেকেই আসলে পারি না, অনেকেই জানি না। ঠিক আছে, তুল্য সংখ্যা কীভাবে বের করতে হয়, কেমন করে করতে হয়, কারণ তুল্য সংখ্যা দিয়ে আমরা বলছি জারণ বিজারণ সমতা করতে হয়, অঙ্ক করতে হয়। তো যাই হোক স্যার, আমি কথা বলতে যাচ্ছি না, তোমরা সুন্দর করে প্রথম থেকে শেষ পর্যন্ত লেকচারটা দেখবে এবং তোমাদের বন্ধুবান্ধবকে এটা শেয়ার করে দিবে। আর বিশেষ করে আরও একটা জিনিস তোমাদের কাছে আরও একটু আমার রিকোয়েস্ট, সেটি হচ্ছে তোমরা আসলেই যদি উপকৃত হও লেকচারটা দেখে এবং বুঝতেই পারতেছো স্যারদেরকে আসলে এটি প্রথমে আমাদেরকে মানে এটার জন্য কিছু তো অবশ্যই মেহনত করতে হয়, কাজ করতে হয়, যে বোর্ডে বোঝাতে হয়, ভিডিও বানাতে হয়, পরিশ্রম মানে যা সময় করে নিতে হয়। তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং সবাইকে বলবে এবং সবার সাথে শেয়ার করে দেবে। তো আসা যাক, তোমরা অবশ্যই তুল্য সংখ্যা শেষের দিকে থাকবে, মোস্ট অফ ইম্পর্টেন্ট, কেটে কেটে দেখবে না, আমরা বলছি খুবই ইম্পর্টেন্ট, প্রথম থেকে দেখবে। স্যার দেখো, তাহলে প্রথম যে বিষয়টি আমাদের সেটি হচ্ছে মলার দ্রবণ ও মলারিটি। ঠিক আছে স্যার, তো এই মলার দ্রবণ ও মলারিটির মধ্যে মলার দ্রবণ আমরা আলোচনা করতেছি। এখন স্যার মলার দ্রবণ কি? স্যার বলা হচ্ছে একটা দ্রবণ আমার এখানে আছে। স্যার দেখো, একটা দ্রবণ রয়েছে, এই দ্রবণটাকে বলা হচ্ছে স্থির তাপমাত্রায়। দ্রবণটার কি স্যার? তাপমাত্রাটাকে আমরা কনস্ট্যান্ট রাখতেছি। স্থির তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে, 1 লিটার মাস্ট, এটি 1 লিটার হতে হবে, কিন্তু এই দ্রবণটা আমার হতে হবে 1 লিটার। তাহলে স্থির তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যে কোনো পদার্থের 1 মোল যদি দ্রবীভূত করো, 1 মোল পরিমাণ দ্রবীভূত করো, তাহলে সেটাকে মলার দ্রবণ বলছি। তার মানে খুবই সহজ কি স্যার? স্থির তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যে কোনো পদার্থের 1 মোল থাকলে সেটাকে আমরা মলার দ্রবণ বলতেছি। এই মলার দ্রবণকে বড় হাতের M দ্বারা প্রকাশ করা হয় এবং এটার একক মোল পার লিটার। তার মানে বুঝে নাও, যে কোনো পদার্থের 1 মোল 1 লিটার দ্রবণে থাকলেই সেটা হচ্ছে, তাকে আমরা মলার দ্রবণ বলতেছি। তো এরপরে যে আলোচনাটা সেটা হচ্ছে আমার মলারিটি। দেখো, মলারিটি মলারিটি স্যার, আমরা বলছি মলার দ্রবণ ও মলারিটি তো একই জিনিস, দুইটারই একক, মানে মোলার দ্রবণের একক যা, মোলারিটির একক ত। মোলার দ্রবণকেও বড় হাতের M দিয়ে প্রকাশ করা হয়, মোলারিটিকেও M দিয়ে প্রকাশ করা হয়। তো তোমরা হয়তো বলবে স্যার আমরা তো একই শিখছি, হ্যাঁ পার্থক্য কোথায়? পার্থক্য নেই, পার্থক্য অল্প একটু আছে। মানে সেটা হচ্ছে, এর আগে যেটা শিখলাম, স্থির তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে 1 মোল, ফিক্সড 1 মোল দ্রব্য থাকলে সেটা মোলার। আর এখানে বলছে যত মোল। স্যার দেখো, এইখানে বলা হচ্ছে এখানে ফিক্সড নাই, তুমি যত মোল দিবা, 2 মোল, 4 মোল, 5 মোল, 10 মোল, যত মোল বা যত গ্রাম আণবিক ভর। কি স্যার? আমরা বলছি যত গ্রাম আমার আণবিক ভর দিচ্ছি, আমরা যত গ্রাম কি স্যার আণবিক ভর তুমি দ্রবীভূত করবে। তাহলে স্থির তাপমাত্রায় 1 লিটার দ্রবণ, এখানেও তাপমাত্রা স্থির, এখানেও 1 লিটার দ্রবণ, বাট শুধু মল সংখ্যাটা চেঞ্জ। তুমি যত মোল দ্রবীভূত করবা, যত মোল বা যত গ্রাম আণবিক ভর তুমি কি করবে স্যার? দ্রবীভূত করবে, সেটাই এখন ওইটাকে আমরা বলছি। তাহলে কি স্যার? আমার মলারিটি। কি স্যার? মলারিটি। ঠিক আছে, আমরা বলছি এই মলারিটিকেও আমরা বলছি ইহাকেও, দেখো এই মলারিটিকেও বড় হাতে M দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, তাহলে এটাকেও আমরা বলছি M দ্বারা প্রকাশ করা হয় এবং এরও একক হচ্ছে মোল পার লিটার। ঠিক আছে স্যার, আমরা বলছি এর একক। তো যাই হোক, দেখো স্যার, মৌলারিটি একটু আগে আমরা বলছিলাম মোল। ঠিক আছে, মোলারিটি যদি তুমি এখন এই যে মোল, আমরা বলছি এই যে n এর মান, এই যে মোল, এটাকে তুমি যদি 1 মোল দিয়ে দাও, 1 মোল, n এর মান 1 মোল দিয়ে দাও, আর v এর মানটা হচ্ছে 1 লিটার দিয়ে দাও, তাহলে কিন্তু মোলারিটি মোলার দ্রবণ হয়ে যাবে, মোলার।
আর বাট এই জায়গায় এখন n এর মানটা যদি চেঞ্জ করে দেই, n এর মানটাকে আমরা চেঞ্জ করে দিই, তার মানে তুমি যদি এখন এটা বসাও, চেঞ্জ একটু পরেই করতেছি, এটা বসাও 1 মোল বসাবে, ঠিক আছে স্যার? আর তুমি হচ্ছে 1 মোল বসাচ্ছ, আর নিচে হচ্ছে লিটারে বসাইছো আয়তন, ঠিক আছে স্যার? তাহলে এককটা চলে আসতেছে দেখো মোল পার লিটার, এটাই আমরা বলছি না, ঠিক আছে? এটাকে অনেকে আমরা বলছি বড় হাতে m দিয়েও লিখে, এটা মানেই আসলে এটা, ঠিক আছে? আচ্ছা, ওকে, বুঝতে পারছো? তাহলে এটাই আসলে মোলারিটি। দেখো স্যার, আমরা বলছি এবার যদি মোল সংখ্যা অর্থাৎ যে আমরা যে যতটুকু ভর দিচ্ছি, যত মোল দিচ্ছি সেটা যদি আমার গ্রামে থাকে, ঠিক আছে স্যার? তাহলে আমরা বলছি যে ভরটা, যে পদার্থটা, যে বস্তুটা আমরা 1 লিটার পানিতে দ্রবীভূত করব, সেটা যদি আমাদের কি দেওয়া থাকে স্যার? আমরা বলছি ভরে দেওয়া থাকে, ঠিক আছে? থাকলে আমরা বলছি আমার W চলে আসবে, W ইকুয়ালস টু ভর, ঠিক আছে স্যার? আচ্ছা, যে পদার্থ দিচ্ছ তার আণবিক ভর লাগবে আমার, ঠিক আছে স্যার? আণবিক ভর, ঠিক আছে? এবং সেই সাথে আয়তন মিলিতে দেওয়া থাকে, কি স্যার? আমরা বলছি আয়তন মিলিলিটারে প্রকাশ থাকলে সূত্রটিকে আমরা বলছি কনভার্ট করে ফেলবো। কেমন করে কনভার্ট করে ফেলবো স্যার? দেখো, আমরা বলছি এবার আমার দেখো যে পদার্থটার আমি ঘনমাত্রা মোলারিটি হিসাব করব, সেই পদার্থটা কিন্তু আমার ভরে রয়েছে, ঠিক আছে? তাহলে অফকোর্স আমরা জানি n ইকুয়ালস টু W/m, মানে যতটুকু ভর দেওয়া থাকবে আমার সেটাকে আণবিক ভর দ্বারা ভাগ করে কিন্তু মোলে নিয়ে আসলাম, যতটুকু ভর আছে সেটাকে আমরা আণবিক ভর দ্বারা ভাগ করে মোলে নিয়ে আসলাম। এবার দেখো, এখন আয়তন কিন্তু আমার এখানে লিটারে নেই, আয়তনটা কিন্তু মিলিলিটারে আছে, 200 মিলি, 500 মিলি, 100 মিলি। যে আয়তনটা আমার এইখানে স্যার দেখো মিলিতে আছে, এই আয়তনটাকে তো আমাকে লিটার বানাতে হবে, ঠিক আছে? তো তোমরা জানো মিলিলিটারকে যত মিলি থাকুক না কেন, 500 200 এটাকে আমরা 1000 দ্বারা ভাগ করতে হয়, তাহলে 1000 দ্বারা ভাগ করলে এই মিলিটা আর কি মিলি থাকবে, এটা কিন্তু লিটার হয়ে গেল। তার মানে হচ্ছে আমার যাই দেওয়া থাকুক না কেন আমাকে কিন্তু মোল পার লিটারেই নিয়ে আসতে হচ্ছে, বুঝো স্যার? দেখো আমাদের মোল পার লিটার দেওয়া থাকলে এটা দিয়েই অঙ্ক হয়ে যাবে, যদি মোল পার লিটার না দেওয়া থাকে, ভরে দেওয়া থাকে বা অন্য কিছু দেওয়া থাকে, তাহলে সেটাকে আমরা কনভার্ট করলাম। কনভার্ট করতে সূত্রটা কি আসে স্যার? দেখো আমরা বলছি W/m ইনটু উপরে হচ্ছে 1000 বাই হচ্ছে v, তার মানে সূত্রটা তোমরা শিখে আসছো 1000 W/mv, এটি আসলে আমরা বলছি মোলারিটি, ঠিক আছে? তোমরা এটাকে মোলারিটিকে আমরা সি দ্বারা প্রকাশ করে, কেউ কনসেন্ট্রেশন বলে, কেউ বড় হাতের এম দিয়ে প্রকাশ করে, কেউ বলে এস দিয়ে প্রকাশ করে, তো আমরা এস দিয়েই লিখি আর কি। যাই হোক, এমটা একক হিসেবে এম লিখতেছিলাম, ঠিক আছে? তাহলে আমরা বলছি মোলারিটি এস ইকুয়ালস টু, দেখো স্যার আমরা বলছি এই সূত্রটা দিয়ে তাহলে আমরা কি করতে পারবো, যে কোনো ধরনের মোলারিটির অঙ্ক আমরা হিসাব করতে পারবো। আচ্ছা, তা এখন বিষয়টা হচ্ছে স্যার, আমরা মোলারিটি, মোলার দ্রবণ তোমরা এইভাবে সবকিছু করতে পারবে। দেখো এবার আমরা আলোচনা করবো হচ্ছে মোলাল দ্রবণ ও মোলালিটি। এবারে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কি স্যার? মোলাল দ্রবণ ও মোলালিটি। আচ্ছা, তো আমরা যদি ঠিক একইভাবে মোলাল দ্রবণ, স্যার দেখো মোলাল দ্রবণ নিয়ে আলোচনা করি, মোলাল দ্রবণটাও কিন্তু সেম টাইপ স্যার। এইখানে যে দ্রবণটা থাকবে, এই দ্রবণটা শুধু এবার আমার স্যার দেখো, এই দ্রবণটা কি স্যার? দেখো 1 কেজি এবার দ্রাবকের মধ্যে, এবার কিন্তু দ্রবণ নয় স্যার, 1 কেজি দ্রাবকের মধ্যে আমার যদি কি হয় স্যার, 1 মোল পরিমাণ দ্রবীভূত থাকে, 1 মোল দ্রব তুমি কি করো স্যার? দ্রবীভূত করো। 1 কেজি দ্রাবকে 1 মোল দ্রব দ্রবীভূত করলে, ঠিক আছে? আর আরেকটা বিষয় মনে রাখবে, এর আগেরটা কিন্তু আমরা স্থির তাপমাত্রায় শিখছি, আর এখানে কিন্তু তাপমাত্রা কনস্ট্যান্ট নয়, কারণ এটা তাপমাত্রার উপর ডিপেন্ডেন্ট নয়, ঠিক আছে? এর আগেরটা মোলারিটি যেটা করলাম সেটা তাপমাত্রার উপর ডিপেন্ডেন্ট, এই জন্য তাপমাত্রা আমাকে কনস্ট্যান্ট রাখতে হয়, আর এটি কিন্তু তাপমাত্রার উপর ডিপেন্ডেন্ট নয়, মোলালিটি, যার ফলে আমরা তাপমাত্রা কিন্তু লিখিনি। দেখো স্যার, আমরা বলছি কি, জাস্ট তাহলে এটা আরো সহজ, 1 কেজি দ্রাবকের মধ্যে 1 কেজি দ্রাবক নিব এই জায়গায়,
যে পদার্থটা আমি নিব এই 1 কেজি দ্রাবকের মধ্যে 1 মোল পরিমাণ যে কোনো পদার্থ, সেটা সালফিউরিক অ্যাসিড হতে পারে, পটাশিয়াম ক্লোরাইড হতে পারে, সোডিয়াম ক্লোরাইড হতে পারে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট হতে পারে, 1 মোল দ্রবীভূত করলে আমরা বলছি সেটাই আসলে তোমার হচ্ছে মোলাল দ্রবণ। মোলাল, ঠিক আছে স্যার। এইটাকে মোলাল দ্রবণকে ছোট হাতের এম দিয়ে প্রকাশ করা হয়, এটাকে আমরা বলছি ছোট হাতের এম দিয়ে প্রকাশ করা হয়, এবং এর আমরা বলছি একক হলো তোমার হচ্ছে স্যার দেখো আমরা বলছি মোল পার কেজি, মোল পার কেজি, ঠিক আছে স্যার। আচ্ছা ক্লিয়ার, এটার একক হলো মোল পার কেজি। তার এখন আমরা এইখানে যে জিনিসটি শিখবো সেটি হচ্ছে মোলালিটি, তাই না স্যার? তো মোলালিটিও আমরা বলছি এখানে কি চেঞ্জ হবে? নো, কেমন চেঞ্জ নাই? এখানে আমার দ্রবণটা ওই 1 কেজি দ্রাবকের মধ্যেই রয়েছে, 1 কেজি দ্রাবক, ঠিক আছে, 1 কেজি দ্রাবকের মধ্যে। এইখানে শুধু এখন দেখো স্যার এই যে যত মোল দ্রবক, ঠিক আছে, অথবা যত গ্রাম মোল, কি স্যার আমরা বলছি যত গ্রাম আণবিক ভর তুমি দ্রবীভূত করবে। এর আগেরটাতে হচ্ছে ফিক্স ছিল 1 মোল, বাট এইবার তুমি হচ্ছে তোমার ফিক্স নয়, যখন মোলালিটি তখন কিন্তু আর ফিক্স নয়। ফিক্স যদি না থাকে তাহলেই আমরা সেই দ্রবণটাকে বলছি এই যে পদার্থ, এই দ্রবণটা এখানে যে দ্রবণটা তোমার চলে আসবে সেই দ্রবণটাই আসলে মোলালিটি, ঠিক আছে স্যার। তো মোলালিটিকে আমরা যদি একটু অন্যভাবে এখন দেখি, দেখো মোলালিটি ইকুয়ালস টু তাহলে আমরা কি লিখতে পারবো স্যার? আমরা যা লিখতে পারবো সেটি আসলে আমরা বলছি মোল, নিচে আমার কি থাকতেছে স্যার কেজি, ওকে। এখন তুমি 1 মোল দিয়ে দাও, ঠিক আছে, তাহলে মোল দিলা 1 মোল, 1 মোল দ্রব্য দিলা, ঠিক আছে, 1 কেজি দ্রাবকে দিচ্ছ, 1 কেজি দ্রাবকের মধ্যে তুমি দিচ্ছ, দেন দেখো স্যার তোমার একক চলে আসলো মোল পার কেজি। ইয়েস, এই যে এখন 1 মোল থাকলে এটা কিন্তু মোলালিটি তখন নয়, মোলালিটি বলতেও পারবো কিন্তু তখন মোলাল দ্রবণ, ঠিক আছে। আচ্ছা এরপরে এখন তুমি 1 মোলের জায়গায় আমরা বলছি 2 মোল 3 মোল যদি তুমি বৃদ্ধি করে দাও আর আণবিক ভরে যুক্ত করো, যাই করো না কেন, তখন কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। স্যার দেখো এখন আমরা বলছি আমার যদি এটি তোমার হচ্ছে ভরটা ওই আগের মতো আর আমরা বলছি গ্রামে থাকে, তাহলে আমরা কি করবো স্যার? দেখো আমরা করতেছি হচ্ছে W/M, এটা বুঝতে পারতো স্যার? এখন প্রশ্ন হচ্ছে স্যার দেখো এই জায়গায় আমার যে এটা কিন্তু নিচেরটা হচ্ছে আমার দ্রাবকের ভর, ঠিক আছে স্যার। তাহলে দ্রাবকের ভরটা যদি আমার গ্রামে থাকে স্যার, দ্রাবকের যে ভরটা আমরা বলছি এই দ্রাবকের ভর এটি যদি আমার গ্রামে থাকে, ঠিক আছে স্যার, তার মানে মূলত হচ্ছে আমার এমনি তোমার হচ্ছে দ্রবের ভরটাও গ্রামে ছিল স্যার। দেখো দ্রবে আমরা বলছি ভর তোমার W = গ্রাম ছিল। এবার দ্রাবকের যে ভর আমরা বলছি দ্রাবকেরটা আমার এটা হচ্ছে কেজির সূত্র, এটাও যদি আমার গ্রামে থাকে, এখন দ্রাবকের যে ভর, ঠিক আছে, দ্রাবকের আমরা বলছি ভর সেটাও যদি আমার গ্রামে থাকে, তাহলে অবশ্যই দ্রাবকের ভরটা এই যে গ্রামে প্রকাশিত এটা ভরটাকে আমরা বলছি অবশ্যই 1000 দ্বারা ভাগ করে কেজি করে নিয়ে আসবো, কারণ এইটাকে আমার উপরের যে পদার্থটা এখানে রয়েছে সেটাকে আমার মোল বানাইতে হবে। দেখো ভর বাই আণবিক ভর মোল, আর দ্রাবকের যে ভরটা গ্রামে আছে সেটাকেও আমার 1000 দ্বারা ভাগ করে এখানে কিন্তু কেজি নিয়ে আসতে হবে। তার মানে হচ্ছে স্যার সূত্রটা কি দাঁড়াচ্ছে? দেখো সূত্রটা দাঁড়াচ্ছে হচ্ছে তোমার আমরা বলছি এটা উপরে তুলে দাও, 1000 চলে যাবে উপরে, তার মানে হচ্ছে 1000 ইন্টু W তোমার হচ্ছে দেখো স্যার দ্রাবকের ভর ইন্টু দেন মোলালিটি, ঠিক আছে স্যার। তো এখন তুমি বলতে পারো স্যার এইখানে তো আমার একক ছিল আমরা বলছি মোল পার কেজি, এইখানে কি একক চেঞ্জ হবে? নো, আমরাও কিন্তু আমার গ্রামে থাকলেও আমরা কিন্তু মোলে নিয়ে আসলাম, দেখো আমরা এখানেও দ্রাবকের ভর গ্রামে থাকলেও এটাকেও কিন্তু কেজিতে নিয়ে আসি, তার মানে এইটা পরে যেটা আসবে সেটাও কিন্তু তোমার মোল পার কেজিতেই অ্যান্সার আসবে, ঠিক আছে স্যার। তোমরা একটু ভালো করে বুঝো, আমরা বলছি একটু মাথাটা ঠান্ডা রেখে বুঝতে পারছো সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে আমরা যে বলছি যদি মোল এবং কেজিতে দেওয়া থাকে তাহলে কোনো বিষয়ে না, আমরা হয়ে গেল। যদি মোলে না দেওয়া থাকে ভরে দেওয়া থাকে আমার বস্তুটাকে অবশ্যই আণবিক দ্বারা ভাগ করে মোল করতে হবে, এবং দ্রাবকের ভরটা যদি আমরা গ্রামে থাকে তাহলে সেটাকে অবশ্যই 1 দ্বারা ভাগ করে কেজি করতে হবে, দেন আমরা বলছি মোলালিটি, ঠিক আছে। তো অফকোর্স এখানে স্যার তোমরা
এই মোলারিটি বের করতে অনেক সময় অনেকে ভুল করে। আমরা বলছি এইটাকে মাস্ট, আমরা বলছি যখন আমাদের এমনি সূত্র, এর আগে যে সূত্রটা শিখে আসলাম স্যার দেখো 1000 ডাব্লু বাই হচ্ছে এমভি, আমরা বলছি মোলারিটিতে যেটা শিখে আসলাম সেটা কিন্তু দেখো আণবিক ভর ইন্টু দ্রবণের আয়তন, দ্রবণের আয়তন। আর এই জায়গায় দেখো এখানেও কিন্তু 1000 ডাব্লু বাই, এটা কিন্তু এই যে আণবিক ভর ঠিক আছে, বাট এইটা কিন্তু দ্রাবকের ভর, এটা কিন্তু এখানে ছিল দ্রবণের আয়তন সম্পূর্ণ, মোলারিটিতে ছিল দ্রবণের আয়তন, আর এইটুকু শুধু দ্রাবকের ভর। তার মানে মানে যে দ্রবণটা তোমার দেওয়া থাকবে সেই দ্রবণ থেকে অবশ্যই দ্রবণটা বিয়োগ করার পর দ্রাবকটা এখানে বসাবা, তাহলেই তোমার বাজি করবে তুমি। তা দেখো এবার আমরা আসলে বিষয়টি আমরা বলছি নর্মালিটি। এই নর্মালিটি আমাদের সিলেবাস এখন নেই অবশ্য, তোমরা ভালো করে দেখবা। আবার আমরা বলছি নর্মালিটি আমার সিলেবাসে না থাকলেও আমরা বলছি অ্যাডমিশনে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই নর্মালিটি করতে গিয়ে আমাদের তুল্য সংখ্যার প্রয়োজন পড়ে। তাহলে দেখো এই নর্মালিটিতে আমরা যে বিষয়টা শিখবো এটাও কিন্তু তোমার হচ্ছে আগের মতোই, সেম টু সেম। দেখো স্যার এখানে প্রায় আমরা হচ্ছে মোলারিটির মতো, স্যার এখানেও তোমার হচ্ছে স্থির তাপমাত্রা, কি স্যার স্থির আমরা বলছি তাপমাত্রায়, টিটা তোমার এই জায়গায় কনস্ট্যান্ট, বাট এটাও স্থির তাপমাত্রায়। এইখানে হচ্ছে এখানেও তোমার হচ্ছে 1 লিটার আমরা বলছি দ্রবণের মধ্যে, ঠিক আছে স্যার। তাহলে এখানেও স্যার তোমার দেখো 1 লিটার আমরা বলছি দ্রবণের মধ্যে, বাট এইখানে তোমার এই যে জিনিসটা 1 গ্রাম আমরা বলছি মোল, আমরা বলছি তুল্য ভর দ্রবিত থাকবে। স্যার দেখো তাহলে আমরা বলতেছি কি স্যার স্থির তাপমাত্রায় 1 লিটার দ্রবণ, এখানে আমার দ্রবণটা হবে 1 লিটার, 1 লিটার দ্রবণের মধ্যে যদি 1 গ্রাম মোল তুল্যভর দ্রব দ্রবীভূত থাকে, 1 গ্রাম মোল তুল্যভর দ্রব দ্রবীভূত থাকে, তাহলে এইটুকু প্রথম যে জিনিসটা আমরা শিখলাম সেটা কিন্তু নরমাল দ্রবণ। আমরা কিন্তু এখন নরমালিটিতে আসিনি, আমরা প্রথম যে কাজটা করতেছি সেটি কিন্তু নরমাল দ্রবণ, ঠিক আছে স্যার। তো এখন ঠিক একইভাবে দেখো স্থির তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে 1 গ্রাম মোল তুল্যভর, এই তুল্যভর কি জিনিস সেটি আমরা হিউজ আলোচনা রয়েছে আমাদের পরে, এই লেকচারে আমি আজকে শেখাবো তোমাদের, তোমরা দেখতে থাকো। তাহলে 1 গ্রাম মোল তুল্যভর দ্রবীভূত থাকে, সেটাই আসলে নরমালিটি, ঠিক আছে। তাহলে নরমালিটিকেও আমরা বলছি এটাকে বড় হাতের এন দিয়ে প্রকাশ করা হয়, কি স্যার নরমালিটিকে আমরা বলছি এন দিয়ে, ঠিক আছে স্যার, প্রকাশ করা হয়। তাহলে নরমালিটির একক কি হবে স্যার, আমরা বলছি গ্রাম মোল পার লিটার, একক কি হবে স্যার গ্রাম মোল পার লিটার, মানে তুল্য ভর ছিল, ঠিক আছে, সেটা আমরা বলছি লিটারে করছি। এখন স্যার নরমাল গেল, তুমি যদি নরমালিটি শিখতে চাও, কি শিখবে এবার তুমি নরমালিটি শিখবে, তো সেই নরমালিটি স্যার আমরা বলছি নরমালিটি। তাহলে স্যার একটু আগে যেটা কেটে দেওয়া ভুল হয়ে গেল, আমরা বলছি স্থির তাপমাত্রায়, স্থির তাপমাত্রায় 1 লিটার আমরা বলছি দ্রবণের মধ্যে কি স্যার এই যে যত গ্রাম মোল তুল্য, এইখানে ফিক্স নাও, ওখানে একটু আগে নরমাল দ্রবণ যখন শিখলাম তখন কিন্তু কনস্ট্যান্ট 1 মোল, বাট এবার কিন্তু আর কনস্ট্যান্ট নয়, 1 মোল নয়, এখানে বলছে যত গ্রাম মোল তুল্য ভর দ্রব দ্রবীভূত রয়েছে, তুমি যত গ্রাম মোল দিবা সেটাই আসলে মূলত যত, মানে এই জায়গাটা যখন ফিক্স থাকবে না, এটা ভেরিয়েবল চেঞ্জ হবে, দেন আমরা বলছি নরমালিটি, ঠিক আছে স্যার, এটাকে নরমালিটি বানাচ্ছি। তো স্যার দেখো আমরা বলছি নরমালিটি, তাহলে আমরা কিভাবে বের করব নরমালিটি। একটু আগে আমরা বলছিলাম স্যার দেখো আমাদের সূত্রটা তোমরা শিখে আসলা যে 1000 ডাব্লু বাই হচ্ছে এম ইন্টু ভি, এটা যে সূত্র লিখলাম স্যার দেখো 1000 ডাব্লু বাই এম ভি, এটা কিন্তু মোলারিটির সূত্র, ঠিক আছে। তাহলে 1000 ডাব্লু বাই এম ভি, এই জায়গায় আমরা বলছি এম তো বসালে মোলারিটি হয়ে যাবে, তো আমাদের এখানে তুল্য ভর, আণবিক ভর বসা যাবে না, কি বসাতে হবে তুল্য ভর। আমরা বলছি এই জিনিসটাকে, এই জন্য আমরা বলছি আমার আণবিক ভরটাকে তুল্য সংখ্যা দ্বারা ভাগ করতে হবে,
কি লিখতে হচ্ছে স্যার? তাহলে এটা আসলে মূলত দাঁড়াচ্ছে তোমার 1000 ইন্টু আমরা বলছি দ্রবের ভর, ঠিক আছে, দ্রবের ভর, ঠিক আছে স্যার, দ্রবের ভর বাই হচ্ছে স্যার দেখো আমরা বলছি তুমি লিখতে পারো মোলার ভর বা আণবিক ভর বাই স্যার তুল্য সংখ্যা ইন্টু আমরা বলছি দ্রবণের আয়তন, বুঝতেই পারলো? তো বুঝতেই পারছো স্যার, দেখো 1000 ইন্টু ডাব্লু মানে দ্রবের ভর বাই আণবিক ভর বাই তুল্য সংখ্যা, মানে এইটা হলো আমরা বলছি এইটাকে আমরা বলছি ইকুইভ্যালেন্ট ওয়েট বা তুল্য ভর বলা হচ্ছে। আমরা পরে শিখবো, অর্থাৎ এখানে আমরা তুল্য ভর বসাচ্ছি, এইটুকু মান হচ্ছে তোমার তুল্য ভর ডিপেন্ড করে, ঠিক আছে? তো এই তুল্য ভর বের করে যে পদার্থটা তুমি নরমালিটি বের করবে অবশ্যই তার তুল্য ভর বের করে তখন বসাতে হবে আর কি, ঠিক আছে? আর আণবিক ভরকে তুল্য সংখ্যা, তোমার যদি তুল্য সংখ্যা জানা থাকে তাহলে তুল্য সংখ্যা আণবিক ভরটাকে তুল্য সংখ্যা ভাগ করলেই হয়ে যাবে। আচ্ছা, তো দেখো এই জায়গায় আমরা যে কাজটা করলাম স্যার, এখন তুমি আমি যদি একটু 1000 ডাব্লু বাই ইটা যদি চেঞ্জ করে দেই তাহলে আমার নিচে থাকতে স্যার দেখো এমভি ই কিন্তু চলে গেল, আমরা যদি পরিবর্তন করি তাহলে স্যার তুমি বুঝতেই পারতেছো 1000 ডাব্লু বাই এমভি ইকুয়ালস টু কি? মোলারিটি ইনটু ই। তো স্যার আরো সহজ বিষয়, দেখো কোনো যৌগের কোনো একটা দ্রবণের যখন তুমি নরমালিটি ইউজ করতে যাবে, নরমালিটি বের করবে, তো অবশ্যই সেটার আগে তুমি মোলারিটি হিসাব করবে। নরমালিটি বের করতে গেলে যৌগটার তোমার মোলারিটি লাগবে, তার মানে তুমি মোলারিটি যদি তুমি হিসাব করতে পারো তাহলে ওই যৌগটার যে দ্রবণের তুমি মোলারিটি হিসাব করলা তার সঙ্গে তার তুল্য সংখ্যা দ্বারা গুণ করলেই নরমালিটি পেয়ে যাবে। তাহলে মোলারিটি ছিল আমার এস, এস এর সাথে ই, তার নরমালিটি ইকুয়ালস টু স্যার দেখো এসি, এস হচ্ছে তোমার হচ্ছে মোলারিটি আর ই হচ্ছে তুল্য সংখ্যা। তাহলে ওই পদার্থটার তুমি যদি নরমালিটি বের করতে চাও, নরমালিটি, তাহলে খুবই সহজ করে শিখলাম আমরা। কি শিখলাম স্যার? যে একটা পদার্থের যদি আমি নরমালিটি বের করতে চাই তাহলে ওই দ্রবণটার ওই পদার্থের দ্রবণের মোলারিটি হিসাব করে নেব, তারপর তার তুল্য সংখ্যাটা বের করে নেব। দিস ইজ নরমালিটি। আচ্ছা, তাহলে স্যার আমরা কি কি শিখলাম? আমরা শিখলাম আসলে মোলারিটি, মোলার দ্রবণ। এবারে আমরা আসতেছি আমাদের যে বিষয়টা একটু আগে নরমালিটির যে তুল্য ভর, সেই তুল্য ভরে আমরা আসতেছি। স্যার দেখো তুল্য ভর অথবা আমরা বলছি তুল্য ভর অথবা ইকুইভ্যালেন্ট আমরা বলছি ওয়েট, ইকুইভ্যালেন্ট আমরা বলছি ভরটা, তুল্য ভরটা আমরা কিভাবে হিসাব করব? স্যার একটু আগে আমাদের বলা হয়েছে আমরা বলছি তুল্য ভর, যে পদার্থের তুল্য ভর বের করব সেই পদার্থের হচ্ছে আণবিক ভর। কি বলছি স্যার? আমরা বলছি আণবিক, আমরা বলছি ভর। স্যার দেখো আমরা বারবার আবার বলা হচ্ছে ওই পদার্থের আণবিক ভর বাই তুল্য সংখ্যা, যেটাকে একটু আগে আমরা লিখছিলাম এম বাই হচ্ছে ই, ঠিক আছে? তাহলে এম হলো আণবিক ভর, ই হচ্ছে তুল্য সংখ্যা। তো স্যার আমরা এই যে তুল্য সংখ্যা বের করব, এটি আসলে কিভাবে কোনো একটা বস্তুর আমরা বলছি কিভাবে তুল্য সংখ্যা, তুল্য ভর, তুল্য সংখ্যা বের করব? স্যার সাপোজ দেখে নাও, ধরে নিলাম স্যার আমার এক্স গ্রাম একটা বস্তু বা পদার্থ, ঠিক আছে? এক্স গ্রাম একটা বস্তু অথবা আমরা বলছি কি স্যার আমার পদার্থ রয়েছে। এই যে এক্স গ্রাম বস্তু বা পদার্থটা রয়েছে, এই বস্তুটার তুল্য ভর কত হবে? আমরা বলছি এই পদার্থটার আমার ইকুইভ্যালেন্ট ই কিউ আই কিউ, আমরা বলছি এই যৌগটার ইকুইভ্যালেন্ট এটা কত হবে? এই পদার্থটার আমরা বলছি তুল্য ভর কত হবে, যে কোনো বস্তু। তো আমরা বলছি স্যার এই বস্তুটার তুল্য ভর তুমি যদি বের করতে চাও তাহলে বলা হচ্ছে এই জায়গায় স্যার দেখো
আরও লেখা যাবে মূলত আসলে যাকে স্যার কি লিখছি, তাহলে এই 1 গ্রাম বস্তুর সাথে আমার এই পদার্থগুলি দেখো, 1 গ্রাম হাইড্রোজেন, 8 গ্রাম অক্সিজেন, 35.5 গ্রাম ক্লোরিন, 108 গ্রাম সিলভার, 9 গ্রাম অ্যালুমিনিয়াম, 23 গ্রাম আমরা বলছি কি স্যার আমার সোডিয়াম। ঠিক আছে, তো এখন প্রশ্ন হচ্ছে এই পদার্থগুলি স্যার 1 গ্রাম, 8 গ্রাম, 35 গ্রাম, এটা আমরা কিভাবে বুঝবো যে এইটাই? আপনি তো 1 গ্রামের জন্য আপনি জানেন, কিন্তু আমরা শেখাবো যে এটা আসলে কিভাবে আসে। স্যার দেখো, তাহলে মূল কথা হচ্ছে এই যে স্যার x গ্রাম কোনো বস্তুর সাথে এই পদার্থগুলি, এই 1 গ্রাম হাইড্রোজেন এই x গ্রাম যতটুকু বস্তুর সাথে বিক্রিয়া করে, বুঝে নাও স্যার। দেখো আমার 1 গ্রাম হাইড্রোজেন, এই 1 গ্রাম হাইড্রোজেন যে বস্তুর সাথে বিক্রিয়া করলো, তাহলে 1 গ্রামের জন্য এটা কতটুকু বিক্রিয়া করছে আর কি, যে বস্তুটা 1 গ্রামের জন্য এটা যতটুকু বিক্রিয়া করবে এই যৌগটা তুল্য ভর। আবার তুমি যদি অক্সিজেন দিয়ে হিসাব করতে চাও তাহলে 8 গ্রামের জন্য, মানে 8 গ্রাম অক্সিজেনের জন্য এই পদার্থটা কতটুকু বিক্রিয়া করতেছে। ওকে, আচ্ছা, তাহলে আমরা বলছি, তুমি যদি বলো স্যার আমি বুঝি নাই, স্যার একটু দেখো, মনে করো স্যার আমি হাইড্রোজেনের সাথে, মনে করো এটা হচ্ছে কার সাথে বিক্রিয়া দেবো, আচ্ছা মনে করো সোডিয়ামের সাথে বিক্রিয়া দিলাম। স্যার দেখো, সোডিয়াম প্লাস হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া দিয়েছি, তো আমরা জানি যে সোডিয়াম কি হবে স্যার, সোডিয়াম এরকম অক্সাইড, দেখো স্যার কি উৎপন্ন হয়েছে, সোডিয়াম অক্সাইড। তো এইখানে স্যার আমরা বলছি তাহলে আমার এই জায়গায় এরকম হয়েছে, আর আবার দেখো বিক্রিয়া হচ্ছে এরকম, মানে বিক্রিয়াটা দেখো স্যার, বিক্রিয়াটা হয়েছে আমরা সংখ্যা করলাম, 2টি সোডিয়াম অক্সাইড উৎপন্ন হয়েছে, 2টা সোডিয়াম আর 1টা অক্সিজেন, তাহলে এরকম। আচ্ছা, এখন মূলত স্যার দেখো এইখানে আমরা বলছি অক্সিজেনের ভর কত, 32, তাহলে 32, তাহলে একটার ভর কত, 16। তাহলে স্যার দেখো তোমার হচ্ছে এইখানে আসলে এখানে হাফ, মানে এই যে বুঝতেই পারতেছো হাফ মোল আছে আর কি, 1 মোলের জন্য 32, হাফ মোলের জন্য কত, 16 গ্রাম। তাহলে 16 গ্রামের সাথে বিক্রিয়া করছে স্যার দেখো 46 গ্রাম সোডিয়াম। দেখো 16 গ্রামের সাথে বিক্রিয়া করে 46 গ্রাম, তাহলে স্যার দেখো 8 এর জন্য বের করতে হবে, তুমি বের করতে পারো 16 সাথে 16 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 46 গ্রাম আমরা বলছি সোডিয়াম, তাহলে তুমি 8 গ্রামের সাথে তোমাকে হিসাব করতে হবে, তাহলে 46 ইন্টু 8 বাই হচ্ছে 16, দেখো তোমার 23 আসবে। কত আসবে স্যার? তাহলে যে বস্তুটা আমি বের করব তাকে আমার হিসাব করতে হবে এই ফিগারগুলি দিয়ে, এই ফিগারগুলি আমরা পরে বের করি। তাহলে হাইড্রোজেন যদি হয় তাহলে 1 গ্রামের জন্য হিসাব করলাম, দেখো অক্সিজেনের সাথে যদি হিসাব করো তাহলে দেখো 8 গ্রামের জন্য হিসাব করলাম, 16 গ্রামের সাথে বিক্রিয়া করছে এতটুকু, তাহলে 8 গ্রামের জন্য কতটুকু, এইটা আসলে সোডিয়ামের আমরা বলছি তুল্য ভর। এখন তোমরা বলতে পারো স্যার সোডিয়ামের তো আণবিক ভরও 23, হ্যাঁ পরে আসতেছি, দুটোই সমান সোডিয়ামের। আচ্ছা স্যার, তাহলে এইখানে আমরা কি বলতেছি, তো আমাদের এই যে তুল্য ভরটা এটাকে আমরা কিভাবে বের করতে পারবো, তো এটাকে আমরা বলা হচ্ছে তুমি যে x গ্রাম বস্তুর সাথে হাইড্রোজেন অক্সিজেন এই পদার্থগুলি তুমি এখানে সংযোজন দাও, ঠিক আছে, সংযোজন বলো অথবা তুমি অপসারণ করো, এই x গ্রাম বস্তুর সাথে এই পরমাণুগুলি তুমি সংযোজন করো, অপসারণ করো, সংযোজনও করতে পারো, বিয়োজনও করতে পারো, অপসারণও করতে পারো, যাই করতে করো না কেন সেটাকে বলা হচ্ছে তুমি এখন ডাইরেক্টলি করো আর ইনডাইরেক্টলি করো। এখানে বলা হচ্ছে ডাইরেক্টলি ওর তুমি যাই করো না কেন, এই x গ্রাম বস্তুর সাথে এই পদার্থগুলি তুমি ডাইরেক্টলি সংযোজন করো আর ইনডাইরেক্টলি সংযোজন করো। আমরা বলছি 1 গ্রাম হাইড্রোজেনের সাথে যতটুকু বিক্রিয়া করবে ততটুকু, তুমি যদি অক্সিজেন দিয়ে বের করতে চাও তাহলে 8 গ্রামের সাথে কতটুকু বিক্রিয়া করবে সেটা, তুমি যদি ক্লোরিন দিয়ে বের করতে চাও তাহলে ক্লোরিনের সাথে আমরা বলছি এতটুকু ক্লোরিনের সাথে কতটুকু বিক্রিয়া করবে, তুমি যদি সিলভার দিয়ে বের করতে চাও তাহলে। ঠিক আছে, তোমরা মনে করো না স্যারের টপিকসটা আসলে খুবই কঠিন, আমরা আস্তে আস্তে কিন্তু সহজে যাচ্ছে, আমরা এর থেকেও তুল্য ভর বের করা খুব সহজ ইকুয়েশন শিখবো আমরা। ওকে স্যার, আচ্ছা এটা তো একটু হ্যাঁ তোমাদের মনে হচ্ছে একটু জটিল, তো তোমাদের জানতে হবে। আচ্ছা স্যার, তা এখন প্রশ্ন হলো আমরা যদি তুল্য সংখ্যা, এই সূত্রটা খুবই সহজ, আণবিক ভরকে তুল্য সংখ্যা দ্বারা ভাগ করে আমরা বের করে ফেলবো স্যার, এত কিছু এর আগে কি আলোচনা করি, তো এই সূত্র দিয়ে সহজ আসলে, কিন্তু তুল্য সংখ্যাটা নির্ণয় করাটা আমাদের কঠিন। কেন স্যার? কারণ ভিন্ন ভিন্ন অ্যাসিড, ক্ষার, লবণ, ধাতু, ঠিক আছে স্যার, জারক বিজারক বিভিন্ন ক্ষেত্রে আমরা বলছি বিভিন্ন যৌগের তুল্য সংখ্যা ভিন্ন, এবং দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে এরা পরিবর্তন হয়। তো আমরা আজকে তাহলে স্যার তুল্য সংখ্যা নিয়ে আলোচনা করতেছি, তুল্য সংখ্যাটাই আমাদের খুবই ইম্পর্টেন্ট, এটি তোমরা মনোযোগ দিয়ে রাখো।
স্যার দেখো তুল্য সংখ্যা, এই তুল্য সংখ্যা কিভাবে আমরা বের করতে পারবো? ঠিক আছে স্যার, আমরা বলে দিয়েছি যদি তোমার যৌগটি অ্যাসিড হয়, ঠিক আছে স্যার, তাহলে তুমি অ্যাসিডের ক্ষেত্রে আমরা বলছি অ্যাসিডের ক্ষেত্রে হচ্ছে প্রতিস্থাপন যোগ্য হাইড্রোজেন, মানে যতটি হাইড্রোজেন আয়ন স্যার সে দান করবে বা প্রতিস্থাপন করবে, একটা অ্যাসিড যতটা হাইড্রোজেন দ্রবণে সে দান করবে। আমার কথাটা আবারও শোনো স্যার, কোনো একটি হাইড্রোজেন দ্রবণে যতটি অ্যাসিড দান করবে, ঠিক আছে, অ্যাসিডের ক্ষেত্রে কি স্যার হাইড্রোজেন আয়ন আমরা বলছি দান, আমরা বলছি করবে, বা যতটি হাইড্রোজেন সে আমরা বলছি প্রতিস্থাপন করবে। যেমন স্যার আমরা বলছি স্যার দেখো এখন তুমি যেমন আসো HCl দ্রবণে কয়টা হাইড্রোজেন দেয় স্যার? H+, তাহলে একটা হাইড্রোজেন দেয়, তাহলে তার মানে দেখবা এর তুল্য সংখ্যা 1। তুমি যদি বলো স্যার H2SO4, তাহলে এটি দ্রবণে আমরা হচ্ছে 2H+ দেয়, তার মানে হচ্ছে তুল্য সংখ্যা 2। আমরা কিন্তু এটি ইকুইভ্যালেন্ট নাম্বার তুল্য সংখ্যা শিখতেছি, এটা কিন্তু আমরা বলছি এই জায়গায় আমার তুল্য সংখ্যা আমরা শিখতেছি, ঠিক আছে স্যার। আরে বাবা তো ভেজাল হলে হবে, তুল্য সংখ্যা, তার মানে এখন স্যার দেখো, তাহলে স্যার দেখো এই অ্যাসিডের ক্ষেত্রে আমরা বলছি দেখো সালফিউরিক অ্যাসিড দুইটা হাইড্রোজেন দিয়েছে, যার কারণে তুল্য সংখ্যা 2। অপরদিকে আমরা বলছি ক্ষেত্র বিশেষে আবার দেখা যাচ্ছে বিক্রিয়া অনুসারে কখনো কখনো সালফিউরিক অ্যাসিড অলওয়েজ 2 আমরা ধরে নিয়েছি, তবে এটিও চেঞ্জ হয়। কেন স্যার? দেখো কোনো একটা যৌগে H2SO4 যদি এখন এরকম আমরা বলছি একটা হাইড্রোজেন আয়ন দান করে, তো তার মানে কি স্যার এখানেও কি সে তুল্য সংখ্যা 2 প্রদর্শন করবে? না, তার মানে হচ্ছে আমরা বলছি নর্মালি এটি সবসময় 2 হলেও আমরা বিক্রিয়া থেকে কখনো যদি বিক্রিয়া দেওয়া থাকে তাহলে বিক্রিয়ার উপর ডিপেন্ডেন্ট করবে এই যৌগটার এই সালফিউরিক অ্যাসিড তুল্য সংখ্যা কত। কারণ আমরা বলছি বিশেষ ক্ষেত্র বিশেষে বা বিক্রিয়া ভেদে আমরা বলছি এই সালফিউরিক অ্যাসিড তুল্য সংখ্যা তাহলে 1ও হতে পারে কিন্তু। তাহলে আমরা বুঝলাম যে কোনো যৌগের এই তুল্য সংখ্যা আমরা যেটা শিখতেছি সেটা কিন্তু চেঞ্জ হতে পারে। আচ্ছা তাহলে স্যার দেখো H3PO3 H3PO4 এই যৌগটা দ্রবণে 3টা হাইড্রোজেন দেয়, যার কারণে তুল্য সংখ্যা 3। H3PO3 এই যৌগটা দ্রবণে 2টা হাইড্রোজেন দেয়, যার কারণে 2। এই যৌগটি H3PO2 যৌগটি একটা হাইড্রোজেন আয়ন দেয়, যার কারণে তুল্য সংখ্যা 1। ঠিক আছে, আরো একটি যৌগ স্যার দেখো H3BO3 এই যৌগটিও দ্রবণে একটা হাইড্রোজেন আয়ন দেয়, যার কারণে আমরা বলছি তুল্য সংখ্যা 1। এখন প্রশ্ন হলো স্যার দেখো আমরা এতক্ষণ থেকে যে যৌগগুলো দেখলাম প্রত্যেকটা যৌগের ক্ষেত্রে যতটি হাইড্রোজেন থাকছে ততটি দান করতেছে, এদের ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম। স্যার দেখো এখানে 3টা হাইড্রোজেন আছে ঠিকই, বাট দিয়েছে 2টা হাইড্রোজেন, এখানে 3টা হাইড্রোজেন আছে ঠিকই, একটা হাইড্রোজেন দিয়েছে, এখানে 3টা হাইড্রোজেন আছে কিন্তু একটা হাইড্রোজেন দিয়েছে। তাহলে স্যার এই সকল যৌগের তুল্য সংখ্যা শিখতে গেলে আমাদের গাঠনিক স্ট্রাকচার শিখতে হয়। গাঠনিক স্ট্রাকচার থেকে আমরা বলতে পারি যে এই যৌগগুলি কেন এরকম হচ্ছে। স্যার দেখো আমরা বলছি আমার H3PO4 যে যৌগটি, এই যৌগটার গাঠনিক স্ট্রাকচার লক্ষ্য করে দেখা যায় যে এখানে 3টা ওএইচ মূলক রয়েছে বা ওএইচ বন্ধন রয়েছে, ঠিক আছে। আর 3টা ওএইচ বন্ধন থাকার কারণে কি হয়, এই অক্সিজেন পরমাণুটি হাইড্রোজেন থেকে ইলেকট্রন টেনে নিয়ে মাইনাস আর এইচটাকে প্লাস হিসেবে দান করতে পারে। এটা 3টার ক্ষেত্রেই ঘটে, এখানেও হাইড্রোজেন দান করবে, এখানেও হাইড্রোজেন দান করবে, এখানেও হাইড্রোজেন দান করবে, যার ফলে এই যৌগটি সচরাচর 3টা হাইড্রোজেনেই আমরা বলছি দান করতে সক্ষম। কিন্তু তুমি যদি H3PO3 লিখো তাহলে কিন্তু এই জায়গার ক্ষেত্রে দেখা যায় এখানে কিন্তু 2টা ওএইচ আমরা বলছি বন্ড রয়েছে, ঠিক আছে। একটা হচ্ছে 2টা ওএইচ থাকার কারণে এখানে মাইনাস হবে, এটা প্লাস হবে, এইভাবে 2টা এইভাবে দান করবে ঠিকই, বাট এই হাইড্রোজেনটা সরাসরি ফার্স্ট প্লাসের সাথে যুক্ত থাকার কারণে আমরা বলছি এই হাইড্রোজেনকে ফার্স্ট প্লাস মুক্ত করতে পারে না বা বিয়োজন করতে পারে না। কেন? কারণ ফার্স্ট প্লাসের তরিত অবশ্যই অনেক কম, হাইড্রোজেনের প্রায় আমরা বলছি। তো এখানে এই জন্য এরা 2টা হাইড্রোজেন দান করে আর হচ্ছে একটা HPO3 এর সাথে এটার সাথে থেকে যায়। একইভাবে সেম আমরা বলছি H3PO2 এর ক্ষেত্রে তুমি যদি আসো তাহলে স্যার শুধুমাত্র একটা মাত্র ওএইচ বন্ড রয়েছে, আর বাকি 2টা হাইড্রোজেন আমরা বলছি ফার্স্ট ক্লাসের সাথে সরাসরি আবদ্ধ রয়েছে, যুক্ত রয়েছে, যার কারণে শুধুমাত্র এই যৌগটি একটা হাইড্রোজেন। তার মানে হচ্ছে এদের গঠনগুলোতে দেখতে হবে যতটা ওএইচ বন্ধন থাকবে ততটা হাইড্রোজেন দান করতে হবে, সরাসরি ফার্স্ট ক্লাসের সাথে যুক্ত হলে এরা পারবে না, যার কারণে এর তুল্য সংখ্যা কিন্তু আমরা বলছি 1। তো একটু এখন আমরা আরেক যে যৌগটি আমরা লিখছিলাম বোরিক অ্যাসিড, এই বোরিক অ্যাসিডটা আমরা বলছি একেবারে আমার হচ্ছে স্যার দেখো বোরিক অ্যাসিডটা একেবারেই ব্যতিক্রমভাবে শিখতে হয়। স্যার দেখো বোরিক অ্যাসিডকে আসলে আমরা লিখি আসলে এরকম
দেখো H3BO3 লিখলে কি দেখা যাবে স্যার, BOH3, ঠিক আছে। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে এইভাবে লেখার একটা কারণ রয়েছে, কারণ স্যার দেখো আমরা বলছি বোরিক অ্যাসিডটা কিন্তু আমরা বলছি এরকম OH, দেখো স্যার OH, তিনটা OH। তো এইভাবে দেখলে দেখা যায় যে বরন কিন্তু এখানে অষ্টক অপূর্ণ যৌগ। কেন স্যার, দেখো এইখানে এক জোড়া ইলেকট্রন রয়েছে, এইখানে এক জোড়া রয়েছে, এইখানে এক জোড়া রয়েছে, তো তিন দিকে তিন জোড়া থাকা মানে কি, অবশ্যই তিন দিকে তিন জোড়া মানে 6টা ইলেকট্রন রয়েছে, অষ্টপূর্ণ হতে গেলে আরও একটা ইলেকট্রন দরকার। তো এই যৌগটি এই জন্য কি হয় স্যার, পানির সাথে আসলে বিক্রিয়া করতে গিয়ে পানির H+ আর OH-, পানির সাথে এই হাইড্রোক্সাইডের এক জোড়া ইলেকট্রন সহ অষ্টপূর্ণ অর্জন করার জন্য এইখানকার এই এক জোড়া ইলেকট্রন সহ এর সাথে বন্ধনে অংশগ্রহণ করে, মানে হয়ে যায় BOH4, আর এই হাইড্রোজেনটাকে তখন দ্রবণে সে দান করতে সক্ষম। তো দেখো স্যার, তাহলে সেই অষ্টপূর্ণ অর্জন করার জন্য দ্রবণে পানির কাছ থেকে একটা হাইড্রোক্সাইড গ্রহণ করে নিল, ঠিক আছে, এবং একটা H+ সে দান করে ফেললো, ঠিক আছে। এই কারণে আসলে আমরা বলছি এই যৌগটা এরকম থাকলেও এটা আসলে মূলত দ্রবণে একটা হাইড্রোজেন দিতে পারে এবং তুল্য সংখ্যাও আসলে তার 1, ঠিক আছে। আচ্ছা স্যার, তো আমরা যদি আসলে ক্ষারের ক্ষেত্রে শিখি বেস, আমরা বলছি এবার আমরা কি শিখবো স্যার, আমরা শিখবো আসলে ক্ষার। এখন কি হবে স্যার, যেটা হবার হবে, আচ্ছা আচ্ছা দেখো স্যার, আমরা বলছি ক্ষারের ক্ষেত্রে ঠিক একটা ক্ষার যতটা OH মূলক, আমরা বলছি যতটা OH দান করতে পারবে, বিয়োজন করতে পারবে বা প্রতিস্থাপন করতে পারবে, যাই হোক না কেন, একটা ক্ষার কি স্যার যতটা হাইড্রোক্সাইড আয়ন কি করে স্যার আমরা বলছি দানে সক্ষম বা যতটা প্রতিস্থাপনে সক্ষম। ঠিক দেখো স্যার, সোডিয়াম হাইড্রোক্সাইড তোমার দ্রবণে একটা OH আয়ন দেয়, যার ফলে 1, তোমার পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে আমরা বলছি একটা OH আয়ন দান করে, যার ফলে 1। তুমি যদি একইভাবে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের কথা বলো স্যার, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড দুইটা OH আয়ন দান করে, যার কারণে 2। এভাবে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড দেখা যায় যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আমরা 3টা OH দিতে সক্ষম, যার কারণে আমরা বলছি 3। আমরা ফেরিক হাইড্রোক্সাইড স্যার আমরা বলছি ফেরিক হাইড্রোক্সাইড কিন্তু আমাদের 3টা OH দান করতে সক্ষম, যার কারণে 3। আচ্ছা একইভাবে স্যার দেখো, তাহলে আমরা বলছি এদের আমাদের তুল্য সংখ্যাগুলি আমরা খুব নর্মালি শিখতে পারছি, যতটা একটা ক্ষার জয়টা হাইড্রোক্সাইড দিবে। তো আমরা যদি স্যার আমাদের হাইড্রোক্সাইডের উপর না হয়েও আমরা অনেক সময় ক্ষারের তুল্য সংখ্যা বের করতে পারি। কেন? কারণ আমার যদি যৌগটা লুইস ক্ষার হয় স্যার, কি স্যার দেখো লুইস ক্ষারে কিন্তু আমরা বলছি হাইড্রোক্সাইডের উপর ডিপেন্ড করে না, বরং জয়টা হাইড্রোজেন গ্রহণ করতে পারে। লুইস ক্ষারের ক্ষেত্রে আমরা কি দেখবো, আমরা বলছি এই হাইড্রোজেন যতটা সে গ্রহণ করবে, একটা ক্ষার যতটা হাইড্রোজেন কি স্যার গ্রহণ করবে তার তুল্য সংখ্যা তত। স্যার দেখো আমরা বলছি অ্যামোনিয়া কয়টা হাইড্রোজেন সে গ্রহণ করতে পারে স্যার, একটা হাইড্রোজেন গ্রহণ করতে পারে, অ্যামোনিয়াম আয়ন হয়, যার কারণে এটার তুল্য সংখ্যা কিন্তু 1। ঠিক একইভাবে স্যার দেখো তোমার ফসফিন, এটাও একটা হাইড্রোজেন গ্রহণ করতে পারে। তুমি যদি ফসফিনের পরে R(H3) এটাও একটা হাইড্রোজেন গ্রহণ করতে পারে। এই যৌগগুলি যতটি হাইড্রোজেন গ্রহণ করতে পারবে, বা অন্য কোনো যৌগ আছে যারা 2টা হাইড্রোজেন গ্রহণ করতে পারবে ক্ষার, তাদের তুল্য সংখ্যা 2। এখন স্যার দেখো আমরা অ্যাসিড ক্ষার শিখলাম, আমরা এবার চলে যাব আমরা লবণের ক্ষেত্রে। স্যার লবণ আমরা বলছি SaLt সল্ট। এই লবণের ক্ষেত্রে বলা হচ্ছে স্যার আমরা লবণের মধ্যে আবার জারক বিজারক রয়েছে, তাদের ক্ষেত্রে আমরা একটু আলাদা করে শিখবো। তো এমনি লবণের ক্ষেত্রে তুমি যেভাবেই শিখবো না কেন স্যার দেখো সোডিয়াম, আচ্ছা বলি লবণের ক্ষেত্রে হচ্ছে ক্যাটায়ন অথবা আমরা বলছি ক্যাটায়নের মোট টোটাল চার্জ, আমরা বলছি চার্জ, ঠিক আছে। ওর অথবা তুমি এনায়নেরও টোটাল চার্জ দিয়ে বের করতে, মানে ক্যাটায়নের টোটাল চার্জটাই হচ্ছে ওই লবণটার তুল্য সংখ্যা, অথবা এনায়ন আমরা বলছি স্যার দেখো এনায়নের টোটাল চার্জ, নেগেটিভ চার্জটাও হচ্ছে আমরা বলছি লবণটার তুল্য সংখ্যা। তাহলে যে কোনো একটা সল্টের তুল্য সংখ্যাটা কি হবে স্যার, আমরা বলছি তুল্য সংখ্যা আমরা কেমন করে হিসাব করব, তুল্য সংখ্যাটা আমরা হিসাব করব আসলে তোমার হচ্ছে তুমি লবণটা ক্যাটায়ন দিয়েও হিসাব করতে পারবে অথবা এনায়ন দিয়েও হিসাব করতে পারবে। কেমন করে স্যার, তাহলে আমরা একটু আলোচনায় আসি। তাহলে স্যার দেখো মনে করো তোমার সোডিয়াম ক্লোরাইড, এই যৌগটার তুল্য সংখ্যা কত? দেখো স্যার সোডিয়াম ক্লোরাইডের সোডিয়ামের ক্যাটায়নটা দিয়ে হিসাব করলে তুল্য সংখ্যা 1, এনায়ন দিয়ে হিসাব করলেও তুল্য সংখ্যা 1। তুমি স্যার দেখো ম্যাগনেসিয়াম সালফেট,
তাহলে এখানে তুমি যে কোনো ক্যাটায়ন অথবা অ্যানায়ন যে কোনো একটা দিয়ে হিসেব করো। ম্যাগনেসিয়াম চার্জ কত, পজিটিভ চার্জ কত, 2। যদি এটা দিয়ে হিসাব করো তাহলেও কিন্তু 2। তাহলে এইভাবে স্যার আমরা বলছি, আমরা যদি এরকম একটা লিখি সোডিয়াম AlO2, তাহলে স্যার দেখো তুমি এখানে দুইটা ক্যাটায়ন রয়েছে, এই যে সোডিয়ামের +1, অ্যালুমিনিয়ামের +3, তাহলে ক্যাটায়নের টোটাল চার্জ তাহলে দেখো স্যার 4, কিন্তু টোটাল চার্জ কিন্তু 4। ঠিক আছে স্যার, তাহলে আমরা কিন্তু এইভাবেও হিসাব করতে পারবো। ঠিক আছে স্যার, তুল্য সংখ্যা। তো স্যার আমরা এখানে আরেকটা জিনিস, এটা তুল্য ভর বের করতে যদি বলি, এই যৌগটার তুল্য সংখ্যা শিখলাম, তুল্য ভর কত। তাহলে স্যার ম্যাগনেসিয়াম সালফেটের তুল্য ভর, স্যার দেখো তুল্য আমরা বলছি তুল্য ভর ইকুয়ালস টু আমরা জানি আণবিক ভর। তাহলে এই যৌগটার আণবিক ভর কত, স্যার দেখো ম্যাগনেসিয়াম হচ্ছে আমরা জানি 24, ঠিক আছে স্যার, প্লাস হচ্ছে সালফার হচ্ছে 32 আর 4 সমান 64। তাহলে এই যৌগটার আমরা বলছি ভর এটা বাই তার তুল্য সংখ্যা। তাহলে এই টোটাল যৌগটাকে 2 দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যাবে সেটাই আসলে তুল্য ভর। বুঝা গেছে এই প্রত্যেকটা যৌগের ক্ষেত্রে। এখন স্যার আমরা বলছি এটাকে কিন্তু আলাদা আলাদা করেও বের করা যায়। কেমন করে স্যার, আমি আরেকটা তোমাকে থিসিস দিচ্ছি সুন্দর করে। স্যার দেখো এই যে তুল্য তুমি ভর বের করবে, তুমি মনে করো শুধু মানে আমাদের যে ম্যাগনেসিয়াম, স্যার দেখো 24, ম্যাগনেসিয়ামের তুল্য সংখ্যা 2। অপরদিকে আমরা বলছি আমার সালফেটের যে তুল্য সংখ্যা, স্যার দেখো সালফেট হচ্ছে 32 প্লাস 64, এটার তুল্য সংখ্যা 2। তুমি স্যার দেখো এই দুটো আলাদা আলাদা করেও যদি এখানেও যদি বের করো, তাহলে আগের যে মানটা আসে এখানেও কিন্তু সেম মানে আসে। তার মানে তুল্য ভর কিন্তু এভাবেও বের করা যাবে লবণের ক্ষেত্রে, কারণ লবণের ক্ষেত্রে একটা ক্যাটায়ন থাকছে, একটা অ্যানায়ন থাকছে। তুমি যদি অ্যানায়নটাকে আলাদা করে বের করো, ক্যাটায়নটাকে আলাদা করে বের করে যোগ করো, তাও হবে। অথবা আমরা হচ্ছে গোটা যৌগের ভরটাকে শুধু ক্যাটায়ন অথবা অ্যানায়নের তুল্য সংখ্যা দ্বারা ভাগ করলেও তুল্য ভর পাবো। আচ্ছা, মনে হয় বুঝতে শিখছো, বুঝতে পারছো আর কি। তো স্যার আমরা বলছি এবার লবণটা যদি আমার একটু অন্যরকম হয়, লবণটা অন্যরকম মানে কেমন স্যার, আমি বলতে চাচ্ছি তোমার লবণটা যদি পানি ক্যালাস যুক্ত হয়, ঠিক আছে স্যার, তোমার হচ্ছে স্যার পানি যুক্ত, মনে করো স্যার দেখো BeCl2, মনে করো আমার এখানে আছে তোমার হচ্ছে 2 অণু পানি, স্যার ঠিক আছে। অথবা দেখা যাচ্ছে যে তোমার হচ্ছে ফেরাস সালফেট, আমরা জানি হচ্ছে ফেরাস সালফেট 7 অণু পানি, তোমরা এটা জানো, আমরা হচ্ছে সবুজ বিচ্ছিন্ন যেটাকে বলে, ঠিক আছে স্যার। অপর দিকে দেখো স্যার আমরা হচ্ছে পটাশ এলাম K2SO4 Al2SO4, আমরা হচ্ছে 24 অণু পানি। এরকম যদি কোনো যৌগের মধ্যে আমরা বলছি ক্যালাসযুক্ত পানি হয়, ক্যালাসযুক্ত লবণ হয় আর কি, ক্যালাসযুক্ত লবণ হয়, তাহলে এদের ক্ষেত্রে আমরা বলছি তুল্য সংখ্যা কিভাবে বের করবো আমরা। এদের ক্ষেত্রেও স্যার আমার সেম নিয়মটা হচ্ছে তুল্য সংখ্যা বের করার জন্য আমরা বলছি স্যার দেখো এই যৌগগুলোর তুল্য সংখ্যা হচ্ছে, এখানেও কিন্তু ক্যাটায়ন দিয়ে হিসাব হবে অথবা অ্যানায়ন দিয়ে। এখানে দেখো বেরিয়ামের চার্জ কত, 2, যার কারণে এটা তুল্য সংখ্যা 2। এটা স্যার দেখো ফেরাজের চার্জ আমরা হচ্ছে এখানে ফেরাজ 2+ অবস্থায় আছে, তার মানে এখানে আসলে 2। এইটাতে স্যার দেখো 2টা পটাশিয়ামের জন্য 2, এখানে অ্যালুমিনিয়াম আছে 2টা, তাহলে একটা অ্যালুমিনিয়ামের জন্য 3, তাহলে 2টা অ্যালুমিনিয়ামের জন্য 6, আর এখানে 2। গোটা যৌগটা মানে গোটা লবণটার মধ্যে আমরা বলছি ক্যাটায়ন দিয়ে আমরা হিসাব করবো, অ্যানায়ন দিয়েও আমরা পারবো। তাহলে স্যার এইখানে কিন্তু তুল্য সংখ্যা আসলো 8। ঠিক আছে স্যার, তাহলে আমরা কিন্তু বরাবরই তুল্য সংখ্যা বের করতেছি, আর তুল্য সংখ্যা বের করতে পারলে তুল্য ভর বের করাটা খুবই ইজি। কারণটা হলো তুমি জানো যে তুল্য ভর ইকুয়ালস টু আণবিক ভর বাই তুল্য সংখ্যা, আণবিক ভর বাই তুল্য সংখ্যা ই। কোনো এই যৌগটার এখন তোমার যদি মনে করো প্রয়োজন পড়ে, তাহলে গোটা যৌগটার তুমি ভর নিবা, টোটাল মোট ভর। আমরা বলছি এই গোটা যৌগটার মোট ভরটাকে 8 দ্বারা ভাগ করে দেবে। তাহলে এইখানে আমরা বলছি এইটার যদি আমি তুল্য ভর বের করতে চাই, তাহলে গোটা টোটাল ভরটা এই যৌগটার আমরা বলছি কি স্যার তুল্য ভর যদি আমি বের করতে চাই, তাহলে এই গোটা যৌগটার যে আণবিক ভর আসবে এটাকে 8 দ্বারা ভাগ করবো। তাহলে এই আমরা বলছি এলামের পটাশ এলাম, এই যে পটাশ স্যার এলাম, পটাশ এলামের তুল্য ভর পেয়ে যাবো। ঠিক আছে স্যার। আচ্ছা, আমার আসলে অনেকগুলি রয়েছে, আমরা লবণ শিখলাম। দেখো স্যার লবণ হয়ে গেছে, এবার হচ্ছে আমরা বলছি আমাদের জারক বিজারক, এটি খুবই ইম্পর্টেন্ট, জারক অথবা বিজারক। তো এই জারক অথবা বিজারকের ক্ষেত্রে আমরা বলছি স্যার দেখো আমার জারক বা বিজারকের ক্ষেত্রে জারক বিজারক কখন পাবো, জারণ বিজারণ বিক্রিয়ায়। তো জারণ বিজারণ বিক্রিয়ায় আমরা বলছি স্যার দেখো যতটা ইলেকট্রন গ্রহণ অথবা কি করবে স্যার বর্জন করবে, কোন একটা পদার্থ কি করবে স্যার আমার যতটি ইলেকট্রন গ্রহণ বা বর্জন করবে, যতটা ইলেকট্রন গ্রহণ বা বর্জন করবে সেটাই হচ্ছে ওই যৌগের তুল্য সংখ্যা। ঠিক আছে স্যার। তো আমরা বলছি নর্মালি অবশ্য ব্যতিক্রমও হয়,
যেমন স্যার দেখো H2O2 এটি আমরা বলছি অলওয়েজ দুইটা ইলেকট্রন গ্রহণ বর্জন করে। আমরা বলছি H2C2O4 এই যৌগটা দুইটা ইলেকট্রন গ্রহণ করে। আমরা বলছি H2S এটি অবশ্য পরিবর্তনশীল জারণ সংখ্যা, কখনো কখনো আমরা বলছি চেঞ্জ হয়, এটা আমরা বলছি 2ও হয়, আবার দেখা যাচ্ছে কখনো কখনো স্যার আমরা বলছি 8ও হতে পারে। এভাবে স্যার আমরা বলছি আমার K2Cr2 দেখা যাচ্ছে কিনা স্যার, আমরা বলছি পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2 এই যৌগটি আমরা বলছি মানে জারণ বিজারণ বিক্রিয়ায় 6টা ইলেকট্রন গ্রহণ করে, যার কারণে দেখা যাচ্ছে যে এটি 6। ঠিক আছে স্যার, তাহলে দেখো স্যার আমরা বলছি H2O2 H3O2 H2S আমরা বলছি পটাশিয়াম ডাইক্রোমেট। একইভাবে আমরা বলছি যদি এখানে সোডিয়াম ডাইক্রোমেট দাও Na2Cr2O7 তাহলেও কিন্তু আমরা বলছি 6। ঠিক আছে, তো একইভাবে দেখো আমরা বলছি KiO3 এই যৌগটির 5টি ইলেকট্রন গ্রহণ বর্জন করে। আমরা বলছি এটার তুল্য সংখ্যা হচ্ছে 5। আমরা বলছি তাহলে একটি ইম্পর্টেন্ট পদার্থ KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটি আমরা বলছি ভেরিয়েবল জারণ সংখ্যা দেয়। দেখো এটা অ্যাসিড, এই যৌগটা অ্যাসিডে দেয়, এটা অ্যাসিডের সাথে যদি বিক্রিয়া করে তাহলে 5টি ইলেকট্রন গ্রহণ বর্জন করে, যার তুল্য সংখ্যা 5। এটি বেস, তুমি যদি বেসের সাথে বিক্রিয়া দাও ক্ষারের সাথে একটা ইলেকট্রন গ্রহণ বর্জন করে, আমরা বলছি বিক্রিয়া। এটি যদি নিরপেক্ষ মাধ্যমে তুমি দাও নিউট্রাল, ঠিক আছে, নিরপেক্ষ মাধ্যমে এটি আমরা বলছি 3টা ইলেকট্রন গ্রহণ বর্জন করে। তার মানে এই পদার্থটা অবশ্যই যখন তুমি শিখবে তাহলে অবশ্যই তোমাকে মনে রাখতে হবে তাদের তুল্য সংখ্যাগুলি। আরও একটি জিনিস আমরা বলছি স্যার আমাদের যে Na2H2O3 এটার তুল্য সংখ্যা কিন্তু 1 মনে রাখতে হবে। এটি আবার আমরা বলছি একটা ব্যাখ্যা রয়েছিল, ভিন্ন ব্যাখ্যা। তো যাই হোক আমরা বলছি এই পদার্থগুলি রাসায়নিক বিক্রিয়া জারণ বিজারণ বিক্রিয়া যতটি ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে তার তুল্য সংখ্যা তত। আচ্ছা আচ্ছা, ঠিক একইভাবে স্যার আমরা বলছি আমার ফেরাস সালফেট FeSO4 এই ফেরাস সালফেট কিন্তু বিক্রিয়ায় ফেরাস থেকে ফেরিক হয়, তার মানে একটা ইলেকট্রন গ্রহণ বর্জন করে। কি করে স্যার? যার কারণে যখন একটা ইলেকট্রন গ্রহণ বর্জন করে তার তুল্য সংখ্যা 1। এবার ফেরিক সালফেট তুমি যদি দেখো SO4 এই ফেরিক সালফেটও কিন্তু ফেরিক থেকে ফেরাস হয়, যার ফলে এই পদার্থটাও কিন্তু আমার 80 ইলেকট্রন গ্রহণ বর্জন করে। ঠিক আছে স্যার, তো একইভাবে আমরা বলছি সালফার ডাই অক্সাইড, এটি কিন্তু আমরা বলছি তুল্য সংখ্যা আমরা বলছি 2। ঠিক আছে তো স্যার আমি অনেকগুলি যৌগ তোমাদের দেখালাম, H2O2 দেখালাম, H2S দেখালাম, ফেরাস ফেরিক দেখালাম, পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, সালফার ডাই অক্সাইড। আমরা বলছি আমরা একটু পরে আরো শিখবো আসলে। তুমি যদি মৌল অর্থাৎ আমরা বলছি মৌলটি যদি তোমার ধাতু হয়, ঠিক আছে স্যার, ধাতু অধাতু হলেও হবে, আসলে মৌলই লিখি। একটা মৌলের স্যার যোজনী যত, স্যার যোজনী বা আমরা বলছি যোজ্যতা, যোজনী যৌত, একটা মৌলের যোজনী আমরা বলছি স্যার যত তার তুল্য সংখ্যা তত। ঠিক আছে, কোনো একটা মৌলের যোজনী যত লিখলাম না, কথাটা শুনে নাও, লিখে যাচ্ছে, আমার পেন শেষ হয়ে গেছে কালে। তো স্যার আমরা বলছি যোজনী যত তার তুল্য সংখ্যা তত। এখন প্রশ্ন হলো স্যার যোজনী, স্যার দেখো আমরা বলছি সোডিয়াম, তোমার হচ্ছে পটাশিয়াম, তুমি যদি ম্যাগনেসিয়াম, তুমি যদি অ্যালুমিনিয়াম, তুমি যদি স্যার ক্লোরিন, তুমি যদি বলো আয়োডিন, ঠিক আছে স্যার, তাহলে সোডিয়াম যোজনী কত স্যার? সোডিয়ামের যোজনী আমরা বলছি সোডিয়ামের যোজনী তোমার 1। স্যার আমি একটু কালি ভরে নিই, বন্ধ করে দিচ্ছি। তাহলে স্যার দেখো আমরা বলছি এদের যোজনী যত, যোজ্যতা যত আর কি, সেটা সোডিয়াম যোজনী 1, পটাশিয়াম 1, ম্যাগনেসিয়াম 2, অ্যালুমিনিয়াম 3, ক্যালসিয়াম 2, ক্লোরিন 1, আয়োডিন 1। এদের যোজ্যতা তত, আমরা বলছি তুল্য সংখ্যাও তত। প্রত্যেকটি মৌলের তুল্য সংখ্যা তার যোজ্যতার উপর ডিপেন্ড করে। এখন স্যার যদি তুমি বলো যে স্যার এদের আমরা তুল্য সংখ্যা বের করবো, স্যার দেখো প্লিজ প্রথমে তোমরা দেখবে আমরা 8 গ্রাম অক্সিজেন লিখছিলাম। কেন 8 গ্রাম লিখছিলাম? তাহলে অক্সিজেনের স্যার দেখো আমরা বলছি অক্সিজেনের ক্ষেত্রে তুল্য ভর তুমি যদি হিসাব করতে দাও তাহলে অক্সিজেনের ভর বাই 2, সরি তুল্য সংখ্যা। ঠিক আছে স্যার, তাহলে দেখো স্যার অক্সিজেনের ক্ষেত্রে তুমি যদি অক্সিজেনের যোজনী কত? অক্সিজেনের যোজনী 2, ঠিক আছে। তাহলে স্যার অক্সিজেনের ভর আমরা জানি 16, তাই অক্সিজেনের তুল্য সংখ্যা হচ্ছে 2, তাহলে হচ্ছে এই জন্য 8 গ্রাম। তখন আমরা অক্সিজেনের ক্ষেত্রে 8 গ্রামের সাথে ওই যে এক্স গ্রাম বস্তু নিয়ে আলোচনা করছিলাম, যে 8 গ্রাম অক্সিজেনের সাথে যত গ্রাম তোমার হচ্ছে এক্স গ্রাম বস্তু যুক্ত হবে। তো ঠিক আমরা তুমি যে কোনো মৌলের ক্ষেত্রে, যেমন ধরো অ্যালুমিনিয়াম, দেখো অ্যালুমিনিয়ামের আমরা বলছি তোমার হচ্ছে তুল্য ভর হচ্ছে, সরি অ্যালুমিনিয়ামের আণবিক ভর 27 বাই হচ্ছে 3, ঠিক আছে, দেখো 9। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আমরা বলছি অ্যালুমিনিয়ামের তুল্য ভর কত? 9, আর তুল্য সংখ্যা কত? 3। তাহলে বুঝতেই পারতেছ আমরা বলছি আমাদের কোনো একটা মৌলের তুল্য সংখ্যা দ্বারা তার আণবিক ভরকে ভাগ করলে, অর্থাৎ আণবিক ভরকে তুল্য সংখ্যা দ্বারা ভাগ করলে তুল্য ভর পাবো। ঠিক আছে, আর তুল্য ভরের সাথে কোনো একটা বস্তু যত গ্রাম বিক্রিয়া করবে সেটা ওই বস্তু তুল্য ভর। ক্লিয়ার? আমার মনে হয় 100% ক্লিয়ার। স্যার দেখো
আমরা যে মৌলগুলোর তুল্য ভর শিখলাম স্যার, দেখো ক্লোরিন, আমরা বলছি আয়োডিন, আমরা বলছি অক্সিজেন, ঠিক আছে স্যার। এই যে মৌলগুলোর আমরা তুল্য সংখ্যা শিখলাম 1 1 2, এই তুল্য সংখ্যা শিখলাম। এখন স্যার আমরা বলছি এরা যদি দ্বিপরমাণুক মৌল হয়, দ্বিপরমাণুক অণু হয়, দেখো স্যার দ্বিপরমাণুক আমরা বলছি কি স্যার, এরা যদি অণু হয়, দ্বিপরমাণুক অণুর ক্ষেত্রে তাহলে তুল্য ভরটা কেমন হবে স্যার? দ্বিপরমাণুকের ক্ষেত্রে জাস্ট খালি আমরা বলছি, যেমন এখানে যদি Cl2 বের করো, এত এর তুল্য ভর, দেখো স্যার এটা আমরা বলছি তুল্য ভর বের করো, তাহলে কিন্তু এইটার আমরা বলছি আণবিক ভর, ঠিক আছে? ওই পদার্থটার আণবিক ভর আমরা বলছি তুল্য সংখ্যা ইনটু কি স্যার, আমরা বলছি যত পরমাণু থাকবে পরমাণু সংখ্যা, আমরা বলছি দ্বিপরমাণু ত্রিপরমাণু যাই হোক না কেন, এখানে দ্বি আমরা বলছি অথবা ত্রি অথবা অষ্টপূর্ণ যাই হোক না কেন, পরমাণু সংখ্যা, ঠিক আছে স্যার। আমার দেখো স্যার এই যৌগ এইটার তাহলে আণবিক ভর কত? 7171, ঠিক আছে স্যার। তুল্য সংখ্যা ক্লোরিনের আমরা জানি 1, পরমাণু কয়টা আছে 2, ঠিক আছে স্যার। তাহলে ক্লোরিন কিন্তু দেখবা চলে আসবে 35.5, ঠিক আছে। তুমি স্যার দেখো সবচেয়ে একটি বিষয় হচ্ছে অক্সিজেন কি স্যার O3, তাহলে এইটার যদি তুমি তুল্য ভর বের করতে চাও তাহলে আমরা বলছি 3 সমান কত স্যার 48, বাট আমরা বলছি এটা তুল্য সংখ্যা কত 2, পরমাণু সংখ্যা কত 3, ঠিক আছে স্যার। প্রথমটা ফার্স্ট হচ্ছে তুল্য সংখ্যা, তুল্য সংখ্যা বসাচ্ছি, তারপর হচ্ছে কি বসাচ্ছি স্যার, আমরা বলছি পরমাণুর সংখ্যা, কয়টা পরমাণু রয়েছে। তাহলে তুমি 48কে 6 দ্বারা ভাগ করে দাও, ঠিক আছে। 6 আসছে 48, 8 তুল্যভর কত চলে আসছে স্যার? ওজনের তুল্যভর কত? 8, যেটা এখানে অক্সিজেনের তুল্যভরের সমান, ঠিক আছে স্যার। আবার যদি স্যার তুমি এখন বলো স্যার সালফার তো সবচেয়ে বেশি পরমাণু আছে, ঠিক আছে স্যার। তো সালফারে আমরা বলছি এই যখন হচ্ছে কি করো স্যার, এটা টোটাল ভর বসাও, ঠিক আছে। আমরা বলছি সালফারের ভর কত 32 × 8, তাহলে হচ্ছে 32 × 8 মানে মোট টোটাল আণবিক ভর বাই তুল্য সংখ্যা। সালফারে আমরা বলছি তুল্য সংখ্যা নর্মালি আমরা 2 ইন্টু তার যজনী কত স্যার, মানে হচ্ছে তার পরমাণু সংখ্যা হচ্ছে 8, 8 কাটা গেল, তাহলে হচ্ছে মূলত চলে আসবে স্যার সালফার হলো 16। তাহলে স্যার তোমরা আসলে অনেক কিছু শিখলে, মৌল শিখলে, কোনো পরমাণু যদি একটা দ্বিপরমাণু ত্রিপরমাণু বলছি ত্রিপরমাণু অষ্টপরমাণু যে কোনো হোক না কেন, ওই মৌলটার তুল্য ভর কীভাবে বের করবো, অণুটার কীভাবে তুল্য ভর বের করবো, আমরা বলছি অণুটার আণবিক ভর বাই অণুর ওই তার মৌল অবস্থায় তুল্য সংখ্যা ইন্টু পরমাণু সংখ্যা, ঠিক আছে স্যার। তাহলে মৌল অবস্থায় তুল্য সংখ্যা ইন্টু পরমাণু সংখ্যা দিলেই আমরা বলছি তা বের করতে পারবো স্যার। আরও একটি সহজ বিষয় সেটি হচ্ছে তুমি যদি বলো স্যার আমার আয়নের ক্ষেত্রে তুল্য সংখ্যা কীভাবে বের করবো স্যার, দেখো আমরা বলছি আয়নের ক্ষেত্রে সেটি ক্যাটায়ন হোক আর আয়ন, ঠিক আছে। তো আয়নটাতে আমরা বলছি বিদ্যমান চার্জটার সংখ্যাটাই ওই যৌগের তুল্য সংখ্যা, একটা আয়নের মধ্যে যে চার্জটা থাকবে সেটাই, ঠিক আছে স্যার। তাহলে আমরা বলছি আয়নের ক্ষেত্রে কীভাবে, আয়নের চার্জ সংখ্যা, ঠিক আছে। আয়নের আমরা বলছি চার্জ সংখ্যাই, ঠিক আছে হলো ওই আয়নের তুল্য সংখ্যা, ঠিক আছে স্যার। কেমন SO4 2 মাইনাস, দেন কত স্যার এটা অবশ্যই 2, তুমি বলছো PO4 3 মাইনাস অবশ্যই 3, ঠিক আছে। তুমি এখন বলছো যে C2O4 2 মাইনাস অবশ্যই 2, ঠিক আছে। তুমি বলছো স্যার সোডিয়াম প্লাস, তাহলে অবশ্যই 1, তুমি বলছো স্যার NH4 প্লাস, তাহলে অবশ্যই +1। তার মানে স্যার একটা আয়নের উপর ডিপেন্ড করছে স্যার, দেখো NO প্লাস দেন 1, তাহলে স্যার আমরা বলছি একটা চার্জের তুল্য সংখ্যা কত হবে, একটা চার্জের তুল্য সংখ্যা হচ্ছে তার যে আয়নটা রয়েছে সেটাই তার তুল্য সংখ্যা। এখন তুল্য ভর তো আমরা বলছি, তুল্য ভর তো বারবার এই কথা বলতে ভালো লাগতেছে না, তো যাই হোক তুল্য ভর তোমরা শিখে গেছো, তুল্য ভর আমরা বলছি M, তাহলে তুই এই যৌগটার ভর মনে করো বা এটার তুল্য সংখ্যা বের করে দাও, সালফেটের তুল্য ভর বের হয়ে যাবে। তো যাই হোক স্যার অনেক কষ্ট করে অনেক সুন্দর একটি লেকচার প্ল্যান তোমাদের জন্য করলাম, আর তোমরা অনেক আমরা বলছি আমার মনে হয় খুব ভালোভাবে তোমরা শিখতে পারবে। যদিও আমি বলছি আসলে তুল্য সংখ্যা নিয়ে আরও বিবৃতি দেওয়া উচিত ছিল কিছু, কিন্তু আসলে বিক্রিয়া করে লিখতে গেলে যারা যেগুলো শিখলাম বিক্রিয়া করে লিখতে গেলে আসলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট যে অ্যাসিডের মাধ্যমে 5 আর হচ্ছে ক্ষারীয় মাধ্যমে 1, 2, নিরক্ষীয় মাধ্যমে 3 কেন এগুলো ব্যাখ্যা করতে গেলে আরও বড় হয়েছে লেকচারটা। তো যাই হোক এই পর্যন্ত, ধন্যবাদ। তোমরা অবশ্যই এটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবে। মেনি মেনি থ্যাঙ্কস।